আপনাদের স্বাগত জানাই বোঝেকম.com এর অডিও স্টোরি পর্বে। আজকের গল্প অধ্যাপক গোপাল চক্রবর্তীর কলমে তানপুরা। তো শুনে দেখুন কেমন লাগে, আর শুনে আপনাদের মূল্যবান মন্তব্যগুলি অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। চোদ্দশো সালের সূচনায় রবীন্দ্র সদনের বিপরীতে বসেছে বঙ্গমেলা। অনেকটা এলাকা জুড়ে বঙ্গ সংস্কৃতির নানা শাখার বিভিন্ন সম্ভারের বিচিত্র সব মণ্ডপ, টেরাকোটা থেকে কেশিদাসের মিষ্টি পর্যন্ত কি নেই এখানে। রবীন্দ্রনাথ বিদ্যাসাগরের কর্মজীবনের ওপর বহু চিত্র সম্মিলিত মণ্ডপ দুটি পেরিয়ে মুক্তির সন্ধানে বাংলার মণ্ডপ। বাংলার বিপ্লবীদের ব্যবহৃত বিভিন্ন অস্ত্রশস্ত্রের প্রদর্শনী হচ্ছে এই মণ্ডপে। বিপ্লবীদের অনেক দুর্লভ চিত্র রয়েছে। বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত টেগার সাহেবের গাড়ির একটি চাকাও। এই মণ্ডপ থেকে বেরিয়ে আসতেই পাশের সংস্কৃতি মঞ্চ থেকে মাইকে শোনা গেল প্রদীপ ঘোষের আবৃত্তি। তখন প্রায় 8টা বাজে। অপরেশ এগিয়ে গেল মঞ্চের দিকে। দর্শক আসন তখন প্রায় খালি। 1400 সালের বৈশাখ মাসের 4 তারিখ। গরমও পড়েছে বেশ। পাখার নিচে একটা চেয়ার বেছে বসে পড়ল। মঞ্চে তখন 1400 সালের আবৃত্তি হচ্ছে। আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হোক ক্ষণতরে, হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব আর আগের সারিতে ঠিক তার আগে বসেছিল দুজন, এক ভদ্রলোক আর এক ভদ্র মহিলা, হয়তো স্বামী স্ত্রী। ভদ্রলোক বেশ লম্বা, কাঠির মতো চুল। অপরেশের দৃষ্টি বারবার আটকে যাচ্ছিল তার মাথায়। পাশে অনেকগুলো খালি চেয়ার, অতএব একটু সরে বসতে গিয়ে কেমন করে যেন অসাবধানবশত ছোঁয়া লাগলো ভদ্রমহিলার পিঠে। ফিরে তাকালো সে, সঙ্গে সঙ্গে প্রায় চিৎকার করে উঠল, আরে রাঙাদা! আশেপাশের কয়েকজন তাকালো ওর দিকে। ভদ্রমহিলা ততক্ষণে অপরেশের পাশে এসে দাঁড়িয়েছে। ভদ্রলোকের কানের কাছে মুখ নিয়ে বলল, এ আমাদের রাঙাদা, সেজদির দেওর। ভদ্রলোক একটু হেসে হাত দুটো কাছাকাছি নিয়ে একটু তোলার চেষ্টা করলেন। অপরেশও নমস্কার করল। মিতালি অপরেশের এক পিস্তত বৌদির বোন। চলো তোমাদের আলাপ করিয়ে দিই। মিতালি তার বরকে প্রায় টেনে তুলল। প্যান্ডেলের বাইরে গিয়ে একটা ফাঁকা জায়গায় দাঁড়ালো ওরা। ভদ্রলোকের গায়ের রং বেশ ফর্সা, বেশ নাদুস নুদুস গোছের চেহারা, মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি। বেশ দামি শার্ট প্যান্ট পরলেও কোথায় যেন একটা অসামঞ্জস্য রয়েছে। অপরেশই প্রথমে কথা বলল, বৌদির কাছে আপনার অনেক কথা শুনেছি। আপনি হয়তো যাদবপুরে আছেন? হ্যাঁ, যাদবপুর বিদ্যাপীঠে। মিতালিকে নিয়ে একবার আসুন না আমাদের বাড়ি। আপনাদের বাড়ি কোথায়? বারাসাত। আচ্ছা। ভদ্রলোক মাথা নাড়লেন। এরপর কি কথা বলা যায় ভাবছে অপরেশ। মনে হলো ভদ্রলোকের বেশি আলাপ করার উৎসাহ নেই। মিতালি কথা বলে বাঁচিয়ে দিল, তুমি আগে একদিন আমাদের বাড়িতে এসো, তোমার সঙ্গে অনেক ঝগড়া করব, দাঁড়াও না। ভেবেছিলাম তো দেখা হলে তোমার সঙ্গে কথাই বলবো না। অপরেশ হাসি মুখে সব অভিযোগ মেনে নিল, যদিও সে জানে না আসলে অভিযোগগুলো কি। বেশ সুন্দর আবৃত্তি করছেন। মিতালির বর বললেন। মিতালি চট করে বলে ফেলল, তবে
তবে তুমি যাও, বসে শোনো। আমি রাঙাদার সাথে একটু গল্প করি, ওখানে কথা বলা যাবে না। ঠিক আছে, আমি আগের জায়গায় গিয়ে বসছি, তোমরা কথা বলে এসো। ভদ্রলোক অপরেশের দিকে তাকিয়ে একটু হেসে এগিয়ে গেলেন মঞ্চের দিকে। সেই হাসিতে কোনো অর্থ আছে বলে মনে হলো না তার। তবুও মিতালিকে বলল, উনি কিছু মনে করলেন না তো? মনে করার কি আছে, আর ও সে ধরনের লোকই না। যাকে, তোমার কথা বলো, বিয়েতে এলে না কেন? মানে হঠাৎ একটা কাজ পড়ে গিয়েছিল। মিথ্যে অজুহাত দিও না, আমি জানি তুমি ইচ্ছে করেই আসোনি। হয়তো তাই। তা না হয় আসোনি, কিন্তু বিয়ের আগে সেই কয়েক মাস প্রায় খবর পেতাম দলের পর দল তোমাকে দেখতে আসছে। আমি গেলে পাছে অসুবিধা হয় তাই যাইনি। তাছাড়া তোমার বাবা বলেছিলেন তিনি ভেবে চিনতে আমাকে খবর দেবেন। তার কোনো খবরও তো পাইনি। ছাড়ো তো, এইসব পুরনো কথা ছেড়ে তোমার কথা, অর্থাৎ নিজের কথা বলো। কেমন চলছে তোমার নতুন জীবন? তোমার কি মনে হয়? ভালোই মনে হচ্ছে। তুমি আগের থেকে মোটা হয়েছো, ফর্সাও হয়েছো। গান টান করছো এখনো? হ্যাঁ, করছি। রেডিও টিভিতে আর প্রোগ্রাম পেয়েছো? না। কাল বিকেলে তোমার কিছু কাজ আছে? হ্যাঁ, 5টার পর ছুটি। এখানে একবার আসতে পারো? কেন? আসবে কিনা বলো। কখন? 6টায় এসো, আমি শেষের সারিতে বসে থাকবো। তুমি একা? হ্যাঁ। আচ্ছা, আসবো। মনে থাকে যেন, তোমার তো আবার ভুলে যাওয়া স্বভাব। এই অপবাদটা অন্তত তুমি দিতে পারো না। চলি তাহলে, কাল 6টায় আবার আমাদের দেখা হচ্ছে। মিতালি চলে গেল। চুমকি বসানো আকাশি শাড়িটায় চমৎকার মানিয়েছে ওকে। অনুষ্ঠানের তখন শেষ পর্ব, দর্শক আসনও প্রায় খালি। মিতালি ওর বরকে নিয়ে এলো। ভদ্রলোক অপরেশের দিকে তাকিয়ে মুখে একটু হাসি আনার চেষ্টা করে বললেন, আসি তাহলে, আবার দেখা হবে। অপরেশ ঘাড় নেড়ে সম্মতি জানালো। ওরা বেরিয়ে গেল। যাওয়ার সময় মিতালি সেই অতি পরিচিত চোখের ইশারায় জানিয়ে গেল কাল যেন ভুল না হয়। সেই এক অদ্ভুত চোখের ভাষা, যার সাথে মিশে আছে আকুতি, আবদার, আদেশ। তাকে অস্বীকার করা যায় না। মেলা থেকে বেরিয়ে এলো অপরেশ। এবার বাড়ি যাওয়ার পালা। রাত 8টার পর এই রাস্তার লোক চলাচল স্বভাবতই কমে যায়। ভিক্টোরিয়ার সেই স্বপ্নীল আলো তখন নিভে গেছে। চার্চের পাশের বিয়ে বাড়িটা আলোর মালায় সাজানো হয়েছে। তার মনের আঙিনায় জ্বলে উঠল আরেক বিয়ে বাড়ির আলো। কোথা থেকে সানাইয়ের সুর যেন কানে ভেসে এলো। কত বছর আগের কথা। সদ্য গ্রাম থেকে কলকাতায় এসেছে অপরেশ। তাই আস্তানা তখনও করে উঠতে পারেনি। মাসির বাড়ি, পিসির বাড়ি করে দিন কাটাচ্ছে। একজন প্রভাবশালী ভদ্রলোকের বদান্যতায় একটা চাকরির সম্ভাবনা সবেমাত্র দেখা দিয়েছে। এমন সময় বড় পিসির ছেলের বিয়েতে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে যেতে হলো বর্ধমান। হাওড়া থেকে ট্রেনে মেমারি স্টেশনে নেমে বাসে যেতে হয় কনের বাড়ি। সকালে বেরিয়েও পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকেল। হবু বৌদির তখনও চান হয়নি।
এ বাড়ি থেকে তেল হলুদ যাবে তবে তো চান। মাছও ছিল সঙ্গে একটা, তবে সেটা ততক্ষণে পচে ডাল। অপরেশের সঙ্গে গিয়েছিল এক দুঃসম্পর্কের জামাইবাবু। ওদের অনেক সমাদর করলো কন্যাপক্ষ। কাজের বাড়ির শতেক রকমের ঝামেলার মধ্যেও মিতালি নামটি বারবার শোনা যাচ্ছিল। কোথাও সমস্যা দেখা দিলেই মিতালি মিতালি মা একটু দেখে যা না, মিতালি মিতালি মা একটু শুনে যা মা। বৈশাখ মাসের শেষের দিকে ভর দুপুরে এতটা পথ ঠেঙে আসতে ঘামে ধুলোয় একাকার হয়ে গেছে। গাছের তলায় বাঁধানো বেদিতে বসেছিল অপরে। জামাইবাবু ভিড়ে মিশে গেছে। বৌদির বাবা এসে বললেন, তুমি একটু চান করে নেবে বাবা। মনে মনে এটাই চাইছিল সে। বলল, করতে পারলে তো ভালোই হয়। মিতালি, ওরে মিতালি, কোথায় গেলি রে? ওই ছেলেটার একটু চানের ব্যবস্থা করে দে। মিতালি, ওরে মিতালি, কোথায় গেলি বলতে রে? বলতে চলে গেলেন ভদ্রলোক। একটু পরে সাবান, গামছা, ইস্ত্রি করা ধুতি নিয়ে এলো একটি মেয়ে। শ্যামলা রং, মাঝারি গড়ন, অদ্ভুত টানা টানা চোখ। অপরেশের সামনে এসে বলল, চান করবেন চলুন। নিঃশব্দে হাসি মুখে ওকে অনুসরণ করলো অপরে। পাশের বাড়ির কুয়োতলায় গিয়ে মেয়েটি পেছনে দাঁড়ালো। মেয়েটি বলল, দাঁড়ান, আমি জল তুলে দিচ্ছি। না না, আমি তুলে নিতে পারবো। পারবেন না? ও তত্তর করে কয়েক বালতি জল তুলে পাশের চৌবাচ্চায় ঢেলে দিল। আমি এই ঘরে আছি, আপনি চান করে নিন। বরফের মতো ঠান্ডা জল। কয়েক বালতি ঢালতেই শরীর ধুবিয়ে গেল। শুকনো কাপড় জামা পরে নিয়ে দাঁড়ালো অপরে। চানের পর ওকে ডাকতে বলেছিল। কি বলে ডাকবো ওকে? হয়তো ওর নাম মিতালি, যদি না হয়। তাছাড়া আপনি বলবো না তুমি বলবো? প্রথম দেখাতে আপনি বলাই শোভনীয়। ততক্ষণে মেয়েটি বেরিয়ে এসেছে। আপনার হয়ে গেছে? হ্যাঁ। আসুন, চুল আঁচড়ে নিন। আচ্ছা, ওই ঘরে গিয়ে চুল আঁচড়ালো অপরে। আমাদের বাড়িতে এসে শুধু মুখে যাবেন কেন? এই বাড়িরই বউ হবে হয়তো। এক গ্লাস কোয়াশের শরবত আর দুটো রসগোল্লা এগিয়ে দিয়ে বলল, নিন, খেয়ে নিন। অপরেশ বিস্ময়ের সঙ্গে বলল, এ আবার কেন? ইনি আমাদের বৌদি। হাত জড়ো করে নমস্কার করলো অপরে। পাশের ঘরে একটা বাচ্চা কেঁদে উঠলে বৌদি বললেন, মেয়েটা উঠে গেছে, ওকে নিয়ে আসি। বৌদি চলে গেলেন। মেয়েটি বলল, খেয়ে নিন, চলুন। দেখুন, আপনার নামটা কিন্তু এখনো জানা হয়নি। আমার নাম মিতালি, আপনার বৌদির ছোট বোন। অবশ্য আন্দাজ করেছিলাম। আপনাদের বাড়িতে পা দেওয়ার পর থেকে অন্তত 100 বার আপনার নামটি শুনেছি। আপনি বুঝি আমাদের জামাইবাবুর মামাতো ভাই? হ্যাঁ। কি করে জানলেন? বাবার সাথে তো আপনার আলাপ হয়েছিল। হ্যাঁ। চলুন, ওদিকে আবার খুঁজতে শুরু করবে। বৌদি, আমরা যাচ্ছি। একটা ফুটফুটে বাচ্চা কোলে বৌদি এসে বললেন, আবার আসবেন কিন্তু। নিশ্চয়ই। স্নানের পর শরীরটা ঠান্ডা হওয়াতে তান, কাল, পাত্র, পাত্রী সবকিছুই যেন ভালো লাগছে অপরেশের। সন্ধ্যের দিকে আবার এক ফসলা বৃষ্টি হয়ে ঘুমোরটা কমিয়ে দিয়ে গেছে। 8টায় বিয়ের লগ্ন। বর আসার সময় হয়েছে। কোণে সাজানো হচ্ছে।
বউ মেয়েদের জটলার মধ্যেও মিতালি বারবার এসে খোঁজ নিয়েছে, দু একটা কথাও বলে গেছে। অপরেশও উৎসুক চোখে বারবার খুঁজে বেরিয়েছে তাকে। বরযাত্রী এলো, বিয়ে হলো, খাওয়া দাওয়া শেষে ফেরার পালা। অপরেশকে একা পেয়ে মিতালি একবার তার এতলান্ত দৃষ্টি মেলে তাকালো তার মুখের দিকে। কিছুক্ষণের জন্যে সেই দৃষ্টিতে অপরেশ হারিয়ে ফেলল নিজেকে। অদ্ভুতভাবে ঘাটটা বেঁকিয়ে মিতালি বলল, যখন আপনার ইচ্ছা হবে আসবেন। আসব। পেছন থেকে কে যেন কাঁধের ওপর হাত রাখলো। তাকিয়ে দেখে আদিত্যবাবু জানলালি। আপনি এদিকে? মেলায় এসেছিলাম। আপনি? প্রেস ক্লাবে কনফারেন্স ছিল। কোথায় যাবেন? শিয়ালদা, বাসের জন্য দাঁড়িয়ে আছে। শিয়ালদার বাস তো বেরিয়ে গেল অনেকগুলো। মানে ওই ফাঁকা ছিল না তো। কি বলছেন মশাই? খালি খালি বাস সব বেরিয়ে গেল। আসলে একজন বন্ধুর মিট করার কথা ছিল। তাই বলুন। তা আপনার খবর টবর কি? আসুন না একদিন আমাদের অফিসে, বেশ জমিয়ে আড্ডা দেওয়া যাবে। আসবো একদিন, বাস এসে গেছে, পরে দেখা হবে। অপরেশ ছুটে গিয়ে শিয়ালদাগামী একটা মিনি বাসে চেপে বসল। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে রাত 11টা। খেয়ে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসছে না। হঠাৎ করে মিতালি এসে সমস্ত চিন্তা চেতনাকে আচ্ছন্ন করে ফেলেছে। ততদিনে অপরেশ একটা কলেজে অধ্যাপনার কাজ পেয়েছে। একটা সময় ছিল কোনো লম্বা ছুটি পেলেই অপরেশ চলে যেত বর্ধমানে মিতালিদের বাড়িতে। সেই শান্ত গ্রাম্য পরিবেশে হাসি আনন্দের মধ্যে দেখতে দেখতে কেটে যেত কটা দিন। তারপর বিদায়ের পালা আসার সময় মিতালির চোখ ছলছল করে উঠত। বলতো, আবার কবে আসবে? পুজোর ছুটিতে। কদিন যাতে থাকতে পারো সেভাবে এসো। তুমি চিঠি দিও। মিতালির চিঠি আসতো, এক একটা চিঠি বার করে পড়তো অপরেশ। দিন গুনতো কবে আসবে পুজোর ছুটি। মনে পড়ে সেবারের কথা। ধান কাটা তখনও শুরু হয়নি, সবে মাঠে ফিকে সবুজের ওপর হালকা সোনালি রং পড়তে শুরু হয়েছে। হেমন্তের মাঝামাঝি নির্জন মাঠের পাশে দুজনে বেড়াচ্ছে মুঠোয়। অপরেশ আবিষ্কার করেছে ওর হাত কখন এসেছে তার হাতের মুঠোয়। জ্যোৎস্না রাতে উঠানে মাদুর বিছিয়ে ও শুনিয়েছে একের পর এক রবীন্দ্রসঙ্গীত। বাইরের ঘরে অপরেশের বিছানা করে দিতে এসেছে মিতালি। মশারি খাটিয়ে জলের গ্লাস ঢাকা দিয়ে টেবিল ল্যাম্প জেলে যাওয়ার সময় ডাকলো অপরেশ, শোনো। বলো। বসো না একটু। মিতালি বসলো প্রায় অপরেশের গা ঘেঁষে। বলল, একটা কথা ঠিক ঠিক বলবে? বলবো। তুমি কাউকে ভালোবাসো? সেই অদ্ভুত দৃষ্টিতে তাকালো মিতালি, তারপর বলল, হ্যাঁ। কাকে? তোমাকে। কথাটি অপরেশকে সেদিন এক অপরিসীম তৃপ্তি দিয়েছিল, নিশ্চিন্ত করেছিল। কিছুদিন পরেই ওদের বাড়ি থেকে এলো বিয়ের প্রস্তাব। অপরেশের আপত্তি কিছু ছিল না, শুধু 1 বছর সময় চেয়েছিল সবকিছু যতটা সম্ভব গুছিয়ে নেওয়ার জন্য।
ওর বাবা অপেক্ষা করতে রাজি হলেও ওর কাকা কিছুতেই রাজি হলেন না। সেদিন রাতে মিতালিকে জিজ্ঞাসা করলো অপরেশ, কি করি বলো তো? তুমি যা ভালো বোঝো তাই করো। আর 2 বছর তুমি আমার জন্য অপেক্ষা করতে পারো না? আমি তোমার জন্য সারাটা জীবন অপেক্ষা করতে পারি। বাঁধ ভাঙা স্রোতের মতো অপরেশের সমস্ত সংযম সেই মুহূর্তে ভেঙে গিয়েছিল। মিতালিকে বুকে টেনে নিয়ে চুম্বনে চুম্বনে ভরিয়ে দিয়েছিল ওর মুখ। একটু বাধা দেওয়ার চেষ্টা করেনি সে, পরম নিশ্চিন্তে নিজেকে সমর্পণ করেছিল অপরেশের কাছে। কতক্ষণ কেটে গেছে। নিজের অবিন্যস্ত কাপড় ঠিক করতে করতে মিতালি বলল, দস্যু কোথাকার, এবার ঘুমাও। দরজা টেনে দিয়ে চলে গেল মিতালি। সেবার 3-4 দিন ছিল অপরে। প্রতি রাতেই মিতালি আসত, বিছানা করে দিয়ে অনেকক্ষণ কাছে থাকত। অপরেশের বিশেষ কোনো সংকোচ হতো না, কারণ সে জানত মিতালি তার ওপর ওর অধিকার আছে। হঠাৎ মিতালি একদিন অপরেশকে বলেছিল, তুমি আমাকে একটা তানপুরা দিও, আর কিছু আমার চাই না। নিশ্চয়ই তুমি পছন্দ করে কিনবে? না, তুমি পছন্দ করবে। তোমার প্রতিনিধি হয়ে সেটা আমার কাছে সব সময় থাকবে। অপরেশ কলকাতায় এসে অনেক খোঁজাখুঁজি করে চিতপুর রোডের রায় অ্যান্ড কোম্পানি থেকে একটা তানপুরা কিনেছে। ইচ্ছে আছে পরে এক রবিবার ওটা নিয়ে মেমারি যাবে। কিন্তু যে রবিবার যাবে বলে ঠিক করলো, শুনলো সে রবিবার ওকে পাত্রপক্ষ দেখতে আসবে। সেখানে অপরেশ হবে নিতান্ত অবাঞ্ছিত। যাওয়া হলো না। মিতালির কোনো খোঁজ খবরও আর পাইনি। প্রতি মুহূর্তেই আশা করত ওর একটা চিঠি পাবে। চিঠি পেল কিছুদিন পরে, বিয়ের চিঠি। এক স্কুল মাস্টারের সঙ্গে মিতালির বিয়ে। কলকাতায় নিজেদের বাড়ি আছে, বনেদি পরিবার। বিয়েতে যেতে পারিনি, তানপুরাটাও দেয়া হয়নি। ওটা এখন ঘরের কোনায় সযত্নে রক্ষিত হয়েছে মিতালির প্রতিনিধি রূপে। রাত কত এখন কে জানে। খোলা জানলা দিয়ে শুভ্র জ্যোৎস্না এসে পড়েছে তানপুরাটা। অপরেশের মনে হলো যেন একটা শ্যামলা মেয়ে ঘরের কোণে বসে হাসছে।